হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাউ টু স্টাডি। চলো আজকে ক্লাস 9-এর উপপাদ্য 28। এই উপপাদ্যটা মোটামুটি ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য, যে অ্যানুয়াল এক্সাম। বাট উপপাদ্যটা খুব একটা কঠিন কিছুই না, ছবিটা দেখে একটু কঠিন মনে হয়, বাট আমি যেভাবে করাবো ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ যদি তোমরা করো খুব সহজে বুঝে যাবে এবং এটা প্র্যাকটিস করে যাও, কারণ পরীক্ষায় আসতেই পারে। হ্যাঁ, যাই হোক, তাহলে উপপাদ্যটা কী বলেছে? ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুগুলির উপর অঙ্কিত লম্ব তিনটি সমকোণ। তাহলে একটা ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু, প্রত্যেকটা শীর্ষবিন্দুর যে বিপরীতে যে বাহু আছে সেই শীর্ষবিন্দু থেকে যদি আমরা লম্ব টানি, বলছে সেই লম্ব তিনটি একই জায়গায় মিলবে, অর্থাৎ সমবিন্দু হবে। তাহলে ছবিটা এঁকে আমরা ধীরে ধীরে প্রমাণ করবো। এই ছবিটা একটু জায়গা রেখে করতে হবে, তাই এইখানে প্রদত্তরটা আমরা একটু সাইড চেপে করবো। এটা মনে রাখবে। তাহলে ছবিটা করার জন্য আমি কী করবো, যখন একটা ত্রিভুজ আঁকবো, ধরো এই একটা ত্রিভুজ যার নাম দিচ্ছি এ বি ও সি। তাহলে এই এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু ধরো এ বিন্দু, বি বিন্দু, ধরো কি এখানে এর তিনটি শীর্ষবিন্দু। তাহলে শীর্ষবিন্দু থেকে বিসি এর উপর একটা লম্ব টেনে নিচ্ছি এ বিন্দু থেকে, এটার নাম দিচ্ছি ডি। এই বি বিন্দু থেকে তার উল্টো দিকের বাহু, বিপরীত বাহু এসি এর উপর একটা লম্ব টানছি, যার নাম দিচ্ছি ই। আর এই সি থেকে এর বিপরীত বাহু এবি এর উপর একটা লম্ব টানছি, যার নাম দিচ্ছি। তাহলে এরা দেখতে পাচ্ছি ছবিতে এক জায়গায় মিলে গেছে, অর্থাৎ সমবিন্দু হয়েছে। বাট এটা আমায় প্রমাণ করে দেখাতে হবে। তাহলে পদার্থ এটাই লিখবো যেটা বলা হয়েছে। তাহলে একটু জায়গা রাখতে হবে পদার্থ। তাহলে পদার্থ ধরি ত্রিভুজ এ বি সি এর, এই যে এখানে সরে এলাম, শীর্ষ জায়গা রাখছি বিন্দু, কারণ অঙ্কনে আমার কিছুটা জায়গা লাগবে। শীর্ষবিন্দু এ কমা বি ও সি থেকে বিপরীত বাহু, কোন কোন বাহু? বিসি, সিএ ও এবি। বিসি বাহু এর উল্টো দিকে, সি এর উল্টো দিকে হচ্ছে তোমার এই বি এর উল্টো দিকে হচ্ছে এসি সিএ বাহু, আর সি এর উল্টো দিকে এবি বাহু। তাহলে বিপরীত বাহু বিসি সিএ ও, তাহলে ধরি ত্রিভুজ বিসি এর শীর্ষবিন্দু এ বি ও সি থেকে বিপরীত বাহু বিসি সি ও এবি এর উপর কী কী টানা হলো? উপর অঙ্কিত, উপর অঙ্কিত লম্ব তিনটি হলো যথাক্রমে কোনটা কোনটা? বিসি এর ওপর এডি, এর ওপর বি, আর এর ওপর সি এর। তাহলে যথাক্রমে এডি কমা দিয়ে বিই ও সি এ। এটাই ছিল পদার্থ, যা গেছো তাই লিখলি। তাহলে এবার পামান্য বলেছে এই লম্ব, এই যে অঙ্কিত লম্বগুলো বিপরীত বাহুর ওপর এরা সমবিন্দু, অর্থাৎ এডি বি ও সি এর কি সমবিন্দু, এটাই শুধু জাস্ট লেখা। তাহলে এডি কমা বি ও সি এর সমবিন্দু। এবার অঙ্কনটা ভালো করে বুঝতে হবে। তাহলে অঙ্কনটা করতে গেলে এই জায়গাটা রেখেছিলাম কেন, দেখো। তাহলে এখানে কি করতে হবে? এই যে এ বি ও সি বিন্দু, এই যে তিনটে বিন্দু থেকে কি করতে হবে? এই বিসি বাহু সমান্তরাল করে এ বিন্দু থেকে একটা সরলরেখাংশ টানতে হবে, আর সি এ বাহু সমান্তরাল করে এই উল্টো দিকে বি বাহু থেকে একটা সরলরেখাংশ টানতে হবে, আর এ বি বাহু সমান্তরাল করে সি বিন্দু থেকে একটা সরলরেখাংশ টানতে হবে। দেখবো তারা তিনজন একটা জায়গায় গিয়ে তিনটে পয়েন্টে গিয়ে মিলবে, সেটাই হচ্ছে আমার কাজ। তাহলে কী লিখবো? আগে ছবিটা আঁকি। তাহলে কি বিসি বাহুর সমান্তরালে কী করবো? এ বিন্দু থেকে একটা লাইন টানছি, লাইন বড় হোক কোনো অসুবিধা নেই, জোড়াটা নিয়ে দাও। আচ্ছা, তাহলে এসি এর সমান্তরাল করে কোথায় টানবো? বি বিন্দুর সমান্তরাল। হ্যাঁ, তোমার স্কেল পেন্সিল নাহলে কিন্তু আঁকা হবে না, ঠিক একই হবে। তাহলে এই এবি এর সমান্তরাল করে, মানে এবি আর এটা সমান্তরাল একটা লাইন সি বিন্দু থেকে টানবো, যেমন হচ্ছে জুড়ছে জুড়ুক, কোনো সমস্যা নেই। এটা জুড়েছে। হ্যাঁ, এই তিনটে বিন্দু, এই একটা নাম দিচ্ছে, এটা পি, এটা কিউ, আর এটা আর। লাগা হয়ে গেল। তাহলে লিখবো সেটাই,
যে এ বি ও সি বিন্দু দিয়ে যথাক্রমে, তাহলে এ কমা বি ও সি বিন্দু দিয়ে যথাক্রমে এরকমভাবেই টানা হলো পুরো, যেটা যার উল্টো সেই বিন্দু থেকে সেই বাহুটা সমান্তরাল করে লাইন। দেখো এই এসির সমান্তরালে এই পি কিউ হয়েছে, এই বিসির সমান্তরালে পি আর হয়েছে, আবার এই তোমার এবির সমান্তরালে এই আমার সমান্তরালে কী হয়েছে, কিউ আর হয়েছে। হ্যাঁ, এটাই। তাহলে এ বি ও সি বিন্দু দিয়ে যথাক্রমে বিসি সিএ ও এবি বাহুর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম। বাহুর সমান্তরাল সরল রেখা অঙ্কন করলাম। এইগুলো কি করলো, যারা পরস্পরকে একটা তিনটে বিন্দুতে ছেদ করে পি কিউ আর, তাহলে যারা পরস্পরকে পি কমা দিয়ে কিউ ও আর বিন্দুতে, তাহলে যথাক্রমে কথাটা লেখা হবে এটার এখানে, পরপর যথাক্রমে পি কিউ ও আর বিন্দুতে ছেদ করেছে, বিন্দুতে ছেদ করলো, ছেদ করলো। সুতরাং দেখো একটা ত্রিভুজ চলে গেল পি কিউ আর, সুতরাং একটি ত্রিভুজ পি কিউ আর তৈরি হলো বা গঠিত হলো। একটি ত্রিভুজ পি কিউ আর কি হলো, পি কিউ আর গঠিত হলো, ত্রিভুজ পি কিউ আর গঠিত। যাই হোক, ব্যাপারটা এই অবধি ক্লিয়ার। তাহলে এবার প্রমাণে আসবো। দেখো এবার প্রমাণটা দেখছি যে এই যে আঁকাটা হলো অঙ্কন অনুসারে, দেখো তিনটে সামান্তরিক হয়েছে। দেখো আমি ভালো করে দেখালে তুমি বুঝতে পারবে। এ পি বি সি এই একটা সামান্তরিক, এ বি সি আর এই একটা সামান্তরিক, এ বি সি আর এই একটা সামান্তরিক। দেখে মনে হচ্ছে এই বাহুটা যেন আলাদা, এটা স্কেল দিয়ে আগলে দেখতে এটা কি হতো, সমানই হতো একটা। ডবল লাইন করছেন, ডবল লাইন তো একেবারেই উচিত না। হ্যাঁ, এটা স্কেল পেন্সিলের দরকার, স্কেল পেন্সিল। তাহলে এ বি সি আর, আরেকটা হচ্ছে এ বি কিউ সি। এই যে এ বি কিউ সি দেখো পুরো নিমকির মতো শেপ হয়ে আছে। দুটো এই বাহুটা সমান, এই বাহুটা সমান, যেটা সামান্তরিকের নিয়ম। তাহলে তৈরি হলো, তাহলে সেটাই লিখ। তাহলে অঙ্কন অনুসারে নামগুলো এ পি বি সি, তাহলে এ পি বি সি কমা দিয়ে এ বি সি আর, এ বি সি আর ও এ বি কিউ সি তৈরি হয়েছে, যারা প্রত্যেকেই কি এটা চতুর্ভুজ। হ্যাঁ, চতুর্ভুজ একটা অবশ্যই প্রত্যেকের একটা স্পেসিফিক চতুর্ভুজ, যেটা হচ্ছে সামান্তরিক হয়েছে, যারা প্রত্যেকেই বা ডাইরেক্ট লিখতে পারতে এই সামান্তরিকগুলো তৈরি হলো, যারা প্রত্যেকেই সামান্তরিক, যারা প্রত্যেকেই সামান্তরিক হয়ে গেল। তাহলে এবার তুলনা করো এই সামান্তরিক এ পি বি সি আর এ বি সি আর এর মধ্যে। তাহলে এখন সামান্তরিক এ পি বি সি ও সামান্তরিক এ বি সি আর এর মধ্যে, তাহলে এ সামান্তরিক বলে কথাটা লিখো, সামান্তরিক
এ বি সি আর থেকে পাই বলে লেখো, মধ্যে যা ইচ্ছে লিখতে পারো, থেকে পাই। তাহলে দেখো এই বাহুটা আর এই বাহুটা বিপরীত বাহু কী হবে, সমান্তরালকে সমান হয়, তাহলে এপি আর বিসি হবে সমান। তাহলে লিখবো এপি সমান বিসি, এবং এই এ আর আর বিসি এটা উল্টো বাহু, তাহলে এটা দেখে মনে হচ্ছে অসমান, বাট আগাটা যদি স্কেল দিয়ে পেন্সিল দিয়ে করতে দেখতে পুরো একদম সমান সমান হতো। তাহলে এ আর আর বিসি সমান এ আর, তাহলে স্কেল পেন্সিল কেন দরকার বুঝতে পারছো, দরকার নাহলে কিন্তু কাটা হয়ে যাবে। তাহলে এ আর সমান বিসি, তাহলে এপি সমান ও বিসি দাঁড়ালো, এ আর সমান বিসি। তাহলে দেখো দুটোই বিসি, দুদিকে সমান, তাহলে সুতরাং আমরা বলতেই পারি, বা অতএব বলতেই পারি যে এপি আর এ আর সমান, কারণ বিসি তো দুটোর সঙ্গে আলাদা আলাদা করে সমান। তাহলে অতএব এপি সমান এ আর, কারণ এটাও আলাদা করে বিসির সমান সমান, এটাও বিসির সমান সমান। তাহলে দুটো সমীকরণের ডান দিক যদি বিসি বিসি মানে যদি হটিয়ে দিই, তাহলে কী হবে, এপি আর এ আর সমান হয়ে যাবে। আচ্ছা, তুলনা করলেই বোঝা যাবে দুটো সমীকরণ আর নাম দিচ্ছি না, এমনি দেখেই বোঝা যাচ্ছে, তাই কোনো আর সমস্যা নেই। তাহলে এবার দেখো এপি আর এ আর, তাহলে এটা দেখো দুজনের মধ্যেই কমন, তাহলে পি আর যদি একটা লাইন হয়, এ দুজনের মধ্যে কমন মানে কি, নিশ্চয়ই সমান আছে, মানে সমানভাবে এটা একটা সমান জায়গায় কোথাও কেটেছে। তার মানে এই পি আর যদি একটা লাইন হয়, মানে এই যে পি আর লাইনের এ হবে মধ্যবিন্দু। তাহলে ছবিটা এমনই হয়েছে, দেখে মনে হচ্ছে যেন মধ্যবিন্দু নয়, বাট এই আর বিন্দুটা ওটাও কাছাকাছি একটু হবে, এই ট্যাকচাটা একটু আমার সরে গেছে, ঠিক করবে, ঠিক আছে। এটা একটু স্কেল পেন্সিল দিয়ে তোমরা আঁকলে দেখবে পুরো সমান সমান ছবি তৈরি হবে, ঠিক আছে। তাহলে লিখবো যে অর্থাৎ পরে বলছি, এটা স্কেল পেন্সিল দিলে দেখবে এইটা আর এটা পুরো সমান হয়ে যাবে, এবং হাতে এঁকেছি বলে চোখের আন্দাজে একটু মনে হচ্ছে কম বেশি হয়ে গেছে, এটা ঠিক করবে তোমরা। অর্থাৎ পিআর, এই যে পিআর বাহু যেহেতু দুটোর মধ্যে কমন এ, তাহলে পিআরটা পড়ে আসে, পিআর দেখে ছবিও বোঝা যাচ্ছে, পিআর বাহুর মধ্যবিন্দু এ, পিআর বাহুর মধ্যবিন্দু এ। তাহলে পিআর বাহুর মধ্যবিন্দু ঠিক একইভাবে তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে পিকিউ বাহুর এর মধ্যবিন্দু নিশ্চয়ই বি হবে, কারণ এই একই কনসেপ্ট, আলাদা আলাদা করে দুটো করে সামান্তরিক যদি প্রমাণ করি, নিয়ে কাজ করি, তাহলে একইভাবে তাহলে কিউ আর বাহুর মধ্যবিন্দু হবে কি, তাহলে এই কথাটা ডবল করে অনুভব আলাদা আলাদা করে প্রত্যেকটার জন্য প্রমাণ না লিখে দেবো একইভাবে। তাহলে একইভাবে বি ও সিউ যথাক্রমে, যেহেতু বি ও সি যথাক্রমে কার এ প্রথমে যথাক্রমে বি যেহেতু, তাহলে পি কিউ আগে তারপর কিউ আর, তাহলে বি ও সি যথাক্রমে পি কিউ ও কিউ আর এর মধ্যবিন্দু। তাহলে এটা হয়ে গেল, আচ্ছা মধ্যবিন্দু হয়ে গেল, তার মানে এরা মধ্যবিন্দু মানে মাঝখান থেকে যদি এদের কাটা হয়, তার মানে সমদ্বিখণ্ড সমান সমান দুটো খণ্ডে ভাগ করছে, এটা বোঝা গেল। আবার যদি আঁকা অনুযায়ী এবার দেখি, আবার দেখো এই পিআরটা আর বিসিটা সমান্তরাল, পিআর আর বিসি সমান্তরাল, কারণ আমরা বলেছিলাম যে এই বিন্দু থেকে বিসির সমান্তরাল একটা টানবো, তাহলে হচ্ছে পিআর। আসলে এইখানে এই ছবিটা এরকম হওয়ার পিছনে এই ত্রিভুজটা ট্যাচে করে আঁকার জন্যই এটা হয়েছে, এটা একটু ঠিকঠাক করে আঁকলেই পুরো ক্লিয়ার হয়ে যেত হাতেও। যাই হোক, তোমরা স্কেল পেন্সিল দিয়ে আঁকলে পুরো জিনিসটা পুরো ঠিক হয়ে যাবে, ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছো। তাহলে আবার এই যে পিআর সমান্তরাল চিহ্ন দেবে প্যারালাল বিসি, এটা তো আঁকা অনুসারে অঙ্কন অনুসারে ফার্স্ট ব্র্যাকেট রাখা হয় এটার অঙ্কন অনুসারে। এবং এডিটা কি, বিসির উপর লম্ব, এটা তো পদার্থতেই বলা আছে, এবং এডি লম্ব বিসি পদার্থ প্যাকেটে পদার্থ দেওয়া ছিল। আচ্ছা, তাহলে এই পিআর আর বিসি এ দুটো সমান্তরাল, তা সমান্তরাল লাইন যখন তার এর ওপর যদি এটা লম্ব হয়, এই সমান্তরাল মানে এদের গ্যাপটা তো সমান, তাহলে নিশ্চয়ই এই লাইনটি যদি এদিক থেকে ভাবো তলা থেকে ওপরে দাঁড়িয়ে আছে, তাহলে ওই দিকে যদি উল্টো দিক দিয়ে ভাবি এই লাইনটার ওপর ওদিকটা যদি তলা হতো, তাহলে এই লাইনটা ওর ওপর সোজা হয়ে দাঁড়িয়ে আছে, তার মানে এর ওপরেও এ যদি লম্ব হয়, তাহলে এর ওপরেও নিশ্চয়ই এই লাইনটা লম্বই হবে, অর্থাৎ এপি পিআরের এডিটা পিআরের ওপরেও লম্ব লিখবো। তাহলে অতএব এডি লম্ব
পিয়ার, কারণ এটা সমান্তরাল, এই যে এটা সমান্তরাল, তাহলে এর উপরে দাঁড়িয়ে আছে, মানে গ্যাপটা তো সবসময় সমান, তাহলে এর উপরেও এই উল্টো দিক থেকে দাঁড়িয়ে আছে। সেটাকে একটু বোঝানোর জন্য গাণিতিকভাবে আমাদের যেহেতু দিয়ে লিখে দেবো, যেহেতু পিয়ার লম্ব পিয়ার সমান্তরাল বিসি এবং এদের ভেদককে বা ছেদক এবং ছেদক হচ্ছে এডি, এই সমান্তরাল এইটা আর এই রেখার দুটো ছেদককে এডি, ফলে দুটো কোণ তৈরি হয়েছে, এই যে অ্যাঙ্গেল এডিসি, তাহলে অতএব অ্যাঙ্গেল এডিসি এই দুটোকে যোগ করলে 180 পাওয়ার কথা, এবং অ্যাঙ্গেল ডিএআর মানে এডিসি আর ডিআর এই যে দুটো কোণ অন্তস্থ কোণ ডিএআর, এটা কত হবে, দুটো যোগ করলে হয় 180 ডিগ্রি। কারণ একটা কোণ তুমি তো জানো, এই যে এডি বিসি এর উপর লম্ব, অর্থাৎ এই কোণটা তো 90 ডিগ্রি, তাহলে ওটাও কী হবে, নিশ্চয়ই 180 যদি দুটো যোগ করে তাহলে ওটাও হবে 90 ডিগ্রি। তাহলে যেহেতু লিখে দেবো, যেহেতু এডিসি সমান 90 ডিগ্রি, অর্থাৎ অ্যাঙ্গেল ডিএআর, তাহলে এটাও হবে কত, 90 ডিগ্রি। কত হবে, 90 ডিগ্রি। তার মানে বোঝাই যাচ্ছে যে এই এডিটা পিআরের উপর লম্ব, তাহলে একইভাবে তাহলে এই বিটা পিকিউ এর ওপর লম্ব, ঠিক একইভাবে তাহলে সিএফটা কিউআরের ওপর, তাহলে সেটাই লিখি। ডলটা নাম, তাহলে একইভাবে এই যে দেখতে পাচ্ছি বিটা লম্ব পিকিউ এবং এই যে সিএফটা লম্ব কিউআর, এর ওপর এ দাঁড়িয়ে আছে, কিউআর সিএফ লম্ব চিহ্ন কিউআর। তাহলে অতএব কি পাচ্ছি, অতএব এই যে তিনটে লম্ব সমদ্বিখণ্ডক, কারণ সমদ্বিখণ্ডক কারণ এগুলো মধ্যবিন্দু, তাহলে সমান সমান খণ্ডে ভাগ করেছে, আবার লম্ব হচ্ছে, তাহলে এই যে বি তোমার এডি আর সিএফ এরা কী হচ্ছে, পিকিউআর, এই যে ত্রিভুজের কিউআর আর পিআর বাহুর ওপর কী হচ্ছে, এরা লম্ব সমদ্বিখণ্ডক, এরা আবার সমবিন্দু, তাহলে সেটাই লিখবো। তাহলে অতএব যে পেলাম আমাদের এডি বি ও সিএফ এই তিনটে যে সমদ্বিখণ্ডক দেখতে পাচ্ছি, সিএফ যথাক্রমে কোন ত্রিভুজের, এই যে পি কিউ আর ত্রিভুজের তিনটে বাহু, তাহলে যথাক্রমে ত্রিভুজ পি কিউ, ত্রিভুজ চিহ্ন দাও, ত্রিভুজ পি কিউ আর এর এই যে পিআর বাহু, এই যে এডি পিআর পিকিউ এবং কিউআর, পিআর পিকিউ এবং কিউআর, কারণ এডি পিআরের ওপর ও যথাক্রমে পরপর, পিআর বিটা হচ্ছে পিকিউ এর ওপর আর সিএফটা হচ্ছে কিউআরের ওপর, তাই পরপর লিখতে হবে। তাহলে যথাক্রমে আমি পেজটা উল্টাচ্ছি বারবার, একবার দেখে নাও, বুঝে নিয়ে একটুখানি পজ নাও, তাহলে আমি যে কথাটা বলছি লিখে নিয়ে একবার বুঝলে ক্লিয়ার হয়ে যাবে যদি মনে হয়। পিআর পিকিউ ও কিউআর বাহু তিনটির লম্ব সমদ্বিখণ্ডক, কারণ লম্ব সমদ্বিখণ্ডক মানে বুঝতেই পারছো সমান সমান খণ্ডে ভাগ তো করেইছে, আমরা আগে জানি মধ্যবিন্দু মানে সমদ্বিখণ্ডক হবে, আর লম্ব আবার হয়েছে, তার লম্ব সমদ্বিখণ্ডক, বাহু তিনটির লম্ব সমদ্বিখণ্ডক। আবার আমরা কি জানি, আমরা জানি যে একটা ত্রিভুজের লম্ব সমদ্বিখণ্ডক তিনটে কী হয়, সমদ্বিবিন্দু, আগের উপপাদ্য 27 আমরা জানি একটি ত্রিভুজের বাহু তিনটির লম্ব সমদ্বিখণ্ডক
লম্ব সমদ্বিখণ্ড তিনটি, তয় এটাও বলে অনেক সময় প্রমাণ করতে যে লম্ব সমদ্বিখণ্ড তয় অর্থাৎ তিনটি সমবিন্দু। এটা কিন্তু দেয় অনেক সময়, জাস্ট অনেকে তয় বলে ব্যাপারটা বুঝতে পারে না, তয় মানে ওই তিনটি ব্যাপারটাকে বুঝিয়েছে। তাহলে এই তিনটেই তো লম্ব সমদ্বিখণ্ড কে কে, এডি বি আর সিএফ। অতএব এডি কমা দিয়ে বি ও সিএফ কী হচ্ছে সমবিন্দু, আর যেটাই প্রমাণ করতে তোমায় বলেছিল। তাহলে লিখে দাও। অতএব একটু ভালো করে এবিসি ত্রিভুজের, কারণ এবিসি ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু এটা হচ্ছে পিকিউআর তো না, ত্রিভুজের এ বি ও সি বিন্দু থেকে, যেহেতু শীর্ষবিন্দু এগুলো যেটা বলেছিল, থেকে বিপরীত বাহুগুলো, বিপরীত বাহু, এ এর বিপরীত বাহু কে ছিল বিসি, বি এর বিপরীত বাহু সি এ, আর সি এর বিপরীত বাহু এবি। তাহলে পরপর যেহেতু বিপরীত বাহুগুলি, তাহলে বাহুগুলি বিসি, এটা কিন্তু বি, হ্যাঁ বি বিসি সি এ ও এবি বাহু তিনটির উপর লম্বগুলি, এই বাহু তিনটির উপর অঙ্কিত, এগুলো তিনটির উপর অঙ্কিত, যেগুলো অ্যাকচুয়ালি লম্ব সমদ্বিখণ্ড না হলো, আর যেটা তোমায় বলেছিল পরমাণুর ভাষায়, তাই এটা লিখলাম। বাহু তিনটির উপর অঙ্কিত লম্বগুলি আগেই সমবিন্দু, মানে এটাও লিখবো সেই সমবিন্দু বিন্দু। ওটার রয়ের প্রতিটা মানে যেটা গোলটা থাকে ওটা এ হয়ে যাচ্ছিলো, আমি দিলাম এটাই ছিল প্রমাণিত। তাহলে একটা উপপাদ্য ছবিটা ভালো করে যদি ধীরে ধীরে বোঝা যায় তাহলে কিন্তু খুব সহজেই করা যাবে। হ্যাঁ, একটু প্র্যাকটিস লাগবে, ভালো করে একটু প্র্যাকটিস করতে হবে ধীরে ধীরে, তাহলে উপপাদ্যটা কিন্তু ইজিলি হয়ে যাবে। এই ছবিটার জন্য একটু জায়গা রাখতে হবে, এটা খেয়াল রাখতে হবে এই উপপাদ্যটা করার সময়, আর ধীরে ধীরে ব্যাপারটাকে বুঝতে হবে। জাস্ট একবার একটা জিনিস বুঝলেই বাকি দুটো হয়ে যাচ্ছে ইজিলি, মানে দুবার করতে হবে, একবার দেখাতে হবে যে এই মধ্যবিন্দুগুলো, আর একবার দেখাতে হবে এটা লম্ব। তাহলে ওই লম্ব সমদ্বিখণ্ড সমবিন্দু, সেখান থেকে আগের উপপাদ্যর কনসেপ্ট দিয়ে প্রমাণটা হয়ে গেল। তাহলে এই ছিল আজকে তোমাদের এটা 28 উপপাদ্য। এটা মোটামুটি ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য, ভালো করে প্র্যাকটিস করো, আসতেই পারে, ভালো করে চলো প্র্যাকটিস করো, টাটা।